নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন চঞ্চল কুমার ঘোষ। শুরু হচ্ছে মালু। আমার সিটের পাশে এসে দাঁড়ালো বউটা। অফিসের কাজে বরভূম গিয়েছিলাম। কাজ শেষ করে বাসে বাড়ি ফিরছি, বউটার দিকে চোখ পড়ল। জনজাতিভুক্ত কেউ, বয়স 20-22 হবে, রং ময়লা, কাঁধে ঝোলা ব্যাগ। বউটা মাথায় বেশ লম্বা। একটা সিট আগে একজন নেমে যেতে বউটা তার জায়গায় বসল। বাস চলছে বরভূম থেকে পুরুলিয়া। আরও 1 ঘন্টা। সন্ধে হয়। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মানুষজনের কথাবার্তায় চোখ মেলে দেখলাম বাস পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে। 7টা বাজে। বাস থেকে নামতেই চোখে পড়ল সেই লম্বা বউটা উত্তেজিত হয়ে কন্ডাক্টরের সঙ্গে কথা বলছে। স্বাভাবিক কৌতূহলে দাঁড়িয়ে পড়লাম। সাংবাদিকতার সূত্রে প্রায় জনজাতি অঞ্চলে যেতে হয়, ওদের কথা বুঝি, বলতেও পারি। কিছুক্ষণ দুজনের কথা শুনে বুঝলাম বউটা ভুল করে উল্টো দিকের বাসে উঠেছে। ও যাবে বরভূমের 2 স্টপেজ আগে ঝিরকিটিয়ায়। কাউকে জিজ্ঞেসও করেনি, কন্ডাক্টরও ভাড়া চায়নি, তাহলেই কাণ্ড হতো না। এখন কি বরভূম যাওয়ার কোনো বাস আছে? কন্ডাক্টর জানালো সেই সকালের আগে কোনো বাস নেই, বাস ডিপো ফাঁকা হয়ে গেছে। চলে যেতে গিয়েও থমকে গেলাম। বউটা হতভম্বের মতো দাঁড়িয়ে। জিজ্ঞেস করলাম, তুমি এখন কোথায় যাবে? ঝিরকিটিয়ায়, ওখান থেকে গ্রাম। ঝিরকিটিয়া তো 2 ঘন্টা। আজ আর কোনো গাড়ি নেই। এখানে রাত কাটাবার মতো চেনা জানা কেউ আছে? কেউ নেই। তাহলে কোথায় থাকবে? জানি না। এখানে রাতে থাকতে পারবে না। টাকা থাকলে কোনো হোটেলে ব্যবস্থা করা যেত। বউটার মুখের দিকে চেয়ে বুঝতে পারছিলাম ভয় পেয়েছে। বুঝতে পারছিলাম রাতের জন্য একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। অল্প বয়সী বউ, চারদিকে বিপদের আশঙ্কা। বউটা ফেল করে আমার দিকে তাকিয়ে থাকে, 2 চোখে গভীর আকুলতা। রাত বাড়ছে। এই অবস্থায় ওকে একা ফেলে রেখে চলে যেতে মন চাইল না। দ্বিধা কাটিয়ে বললাম, কাছেই আমার বাড়ি, তুমি যাবে? বাড়িতে আমার মা আছে। যাব। দ্বিধাহীন চাহনি মেয়েটার। বাজার পেরিয়ে বাড়ি। বারান্দায় বসেছিল মা। সব বললাম। জানতাম মা আপত্তি করবে না। বলল, ভালো করেছিস। কি নাম তোমার মা? মালু। ভেতরে এসো, ভয়ের কিছু নেই, এটা তোমার বাড়ি ভাবো। দেখলাম বেশ সহজভাবেই মালু মায়ের পেছনে ঘরে ঢুকে পড়ল। মা বরাবরই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের জামাকাপড় বাড়ি ফিরে ছাড়তে হয়। পাশের ঘর থেকে শুনতে পেলাম মা মালুকে বলছে, তোমার সঙ্গে তো কিছু নেই দেখছি। আমি তোমাকে কাঁচা কাপড়, সায়া, ব্লাউজ দিচ্ছি। বাথরুমে হাত মুখ ধুয়ে নতুন কাপড় পরে এসো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। আমি ওখানে ঢুকতে পারবো না, আমার ভয় করে। আমি পুকুরে যাব। বুঝলাম মুক্ত প্রকৃতির মধ্যে বড় হওয়া মালু 4 দেওয়ালের মধ্যে ভয় পায়। মাও বুঝতে পেরেছিল। বলল, এই দেখো কাণ্ড, এখানে পুকুর নেই, বাড়ির পেছনে বাগান, পাঁচিল দেওয়া, চৌবাচ্চা আছে, সেখানে চলো, কোনো অসুবিধা হবে না। আমার ঘরের মধ্য দিয়ে বাগানে যাওয়ার রাস্তা। মা ওকে নিয়ে গেল। মালুর গলা পেলাম, বলছে, কত জল, এখানে আমি চান করব।
আকাশের নিচে চৌবাচ্চাকে পুকুর ভেবে নিয়েছে মালু। বালতি করে জল ঢালছে, ঝপ ঝপ করে জল পড়ার আওয়াজ আসছে। মা বলল, ডিম কিনে আন, সব নিরামিষ রান্না, মেয়েটার জন্য ডিমের ঝোল করে দিন। কোনো অসুবিধে হচ্ছে মালু? মা খুব ভালো। আমি তোমাকে নিয়ে এলাম, আমাকে তো ভালো বললে না। ভাই, তুমিও খুব ভালো। তুমি কোথায় গিয়েছিলে? দলইপুরে মায়ের কাছে 4 দিন আগে এসেছিলাম। মা বলেছিল আজ থেকে কাল ফিরতে। তাহলে থেকে গেলে না কেন? বরের জন্য মন কেমন করছিল বুঝি? লজ্জার আভায় মালু রাঙা হয়ে ওঠে, তারপরে হাসিতে ফেটে পড়ে। রান্নাঘর থেকে মা বেরিয়ে বলে, কি হলো? মালুরে তো হাসি কেন? মায়ের কাছে গিয়েছিল, বরের জন্য মন কেমন করছিল, তাই থাকতে পারেনি। কতদিন বিয়ে হয়েছে? 4 মাস। তাহলে তো মন কেমন করবে। আমার মন খারাপ লাগছে না। তুমি কি করো? একটা খবরের কাগজ বার করে বললাম, আমি এতে লিখি। ও আমার কথা কি বুঝলো কে জানে। মায়ের রান্না হয়ে গিয়েছিল, বললাম, আগে মালুকে দাও, পরে তুমি আমি একসঙ্গে খাবো। গায়ের মেয়ে একটু বেশি খায়, টেবিলে চেয়ারে বসে খাওয়ার অভ্যেস নেই। মাটিতে আসন পেতে থালা সাজিয়ে দেয় মা। বোধহয় খিদে একটু বেশি পেয়েছিল, তাড়াতাড়ি খেতে আরম্ভ করে। কয়েক মিনিটে সব শেষ, আবার খাবার দেয় মা। আমাদের দুজনের সবটুকু উড়ে যায়। আবার রান্না বসায় মা। ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ে মালু। আমরা খেতে খেতে শুনতে পাই মালু নাক ডাকছে। একটু বেলা করেই ঘুম থেকে উঠি। দরজা খোলা শব্দে ঘুম ভেঙে গেল। মালু উঠে বাগানে যাচ্ছে। খানিক পরে ফিরে এলো। ওর নিজের কাপড় পরেছে, হাতে মায়ের কাপড়। ওর পুরনো ব্যাগটা ফেলে মা নতুন ব্যাগে কাপড়টা ভরে দেয়, বলে, এটা তোমাকে দিলাম, আর এই 100 টাকা রেখে দাও, মিষ্টি খাবে। কোনো কথা বলল না মালু। লক্ষ্য করলাম ওর চোখের কোণে জল। বেলা বাড়তেই বেরোলাম। সকালে বাস স্ট্যান্ডে ভিড় নেই। বরভূমের বাস দাঁড়িয়ে ঝিরখিটিয়া হয়ে যাবে। টিকিট কেটে কন্ডাক্টরকে বলে দিলাম ওকে জায়গায় নামিয়ে দিতে। বাস ছাড়ে। জানালা দিয়ে হাত নাড়ে মালু, আমিও হাত নাড়ি। ঘরে ফিরি। খবর জোগাড় করে রাতে অফিসে রিপোর্ট করতে হবে। ফাঁকা সময় নেই, কাজ আর কাজ। কাজের চাপে জলের দাগের মতো মনের পাতা থেকে মুছে যায় ঝিরকিটে আর মালু। সময়ের নদী বয়ে চলে। বিয়ে করেছি, ছেলে হয়েছে। মা এখন নাতিকে নিয়ে সদা ব্যস্ত। প্রমোশন হয়েছে, কাজের চাপ বেড়েছে। মাঝে মাঝেই দূরে যেতে হয়। চারপাশের পরিবেশ আগের মতো নেই। সহজ সরল জনজাতি হঠাৎ কেমন পাল্টে গিয়েছে। কাজের শেষে যারা ঘরে ফিরে বাঁশি বাজাতো, তারা আজ বন্দুক তুলে নিয়েছে। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার হিসেব বুঝে নিতে চায়। সহ্য করতে পারে না শহুরে মানুষদের। শুধু সন্দেহ, অবিশ্বাস আর ঘৃণা। অফিস থেকে নির্দেশ আসে, জনজাতি সংগঠনের এক বড় নেতার সাক্ষাৎকার নিতে হবে। সহজ কাজ নয়। সে কখন কোথায় থাকে দলের লোকেরাই জানে না। তবু চেষ্টা শুরু হলো। আমার আগে যদি অন্য কাগজ তার সাক্ষাৎকার পেয়ে যায়, সেটা হবে আমার অযোগ্যতা। হঠাৎ গোপন খবর আসে, বিকেলে সীতাপুর গ্রামের নেতা আসবে। জঙ্গলের ধারে গ্রাম, কখনো যায়নি, অচেনা রাস্তা। ফটোগ্রাফার সুমিত বলল ও চেনে, কয়েক বছর আগে গিয়েছিল। গ্রামের 2-1 জনের সঙ্গে পরিচয় হয়েছে। আর কিছু না ভেবেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।
শহর পেরিয়ে আর জনবসতি নেই, মাঝে মাঝে গ্রাম, বাকি পথ ফাঁকা, হালকা জঙ্গল, দূরে পাহাড়। এ রাস্তায় বাস ছাড়া অন্য গাড়ি চলে না। গন্ডগোলের জন্য আরো কমে গেছে। ঘন্টাখানেক পর এক জায়গায় দেখলাম অল্প কিছু দোকান, লোকজন। জিজ্ঞেস করলাম সীতাপুর আর কতটা। সকলের চোখে মুখে কেমন সন্দেহের ভাব। একজন একটু ইতস্তত করে বলল, আপনারা সীতাপুরে কোথায় যাবেন? আমি কিছু বলার আগেই সুমিত বলল, একজনের সঙ্গে দেখা করতে যাওয়া হচ্ছে। লোকটা বলল, সোজা গিয়ে ডান দিকে ছোট রাস্তার বাঁক, ওই রাস্তা ধরে সোজা সীতাপুর, এখন ওদিকে কেউ যায় না। বুঝতে পারছিলাম লোকটা সরাসরি বারণ না করে ঘুরিয়ে বলতে চাইছে, সাবধান করতে চাইছে। বললাম, আমরা যাব আর আসবো। 2টো বাজে, রোদের তাপ কম, তবু ঘেমে গিয়েছিলাম। 10 মিনিট যেতেই ডান দিকের কাঁচা রাস্তার বাঁক চোখে পড়ল। এতক্ষণ সহজভাবে গাড়ি চালিয়েছি, হঠাৎ মনে হলো বুকের ভেতরে চাপা আতঙ্কের স্রোত বইতে আরম্ভ করেছে। সুমিতকে বললাম, যা বলবি খুব হিসেব করে বলবি। মাথা নাড়ল সুমিত। ক্রমশ রাস্তার অবস্থা খারাপ হয়ে আসছিল। বড় বড় গর্ত, লাফিয়ে উঠছে গাড়ি, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। গাড়ি থেকে নেমে পড়লাম। পথের দুধারে জঙ্গল। হঠাৎ নজরে পড়ল গাছের আড়ালে একটা লোক। বুঝলাম পাহারাদার, খেয়াল রাখছে কে আসছে, হয়তো আরও লোক আছে। 7-8 মিনিট যেতেই চোখে পড়ল গ্রাম। পরপর মাটির বাড়ি, টিনের চাল, ঘরের সামনে হাড়ি আর হাড়ি। কয়েকটা উলঙ্গ বাচ্চা খেলা করছে। একটা গাছের গায়ে মোটরসাইকেল হেলান দিয়ে রেখে বললাম, সুমিত, তুই কি এই গ্রামে এসেছিলি? অনেকদিন আগে এসেছিলাম, ঠিক মনে করতে পারছি না। যার সঙ্গে পরিচয় হয়েছিল তার নামটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, পরাণ মাঝি। আমাদের দেখে দুজন আদিবাসী এগিয়ে আসে। পরাণ মাঝির কথা জানতে চাইলাম। মাথা নাড়ে দুজন। এ গায়ে পরাণ মাঝি নামে কেউ নেই। বুঝতে পারছিলাম সুমিতের কাছে কিছু করার নেই। এখন এসে পড়েছি, যা কিছু আমাকেই করতে হবে। বললাম, আমরা খবরের কাগজ থেকে এসেছি তোমাদের কথা জানবার জন্য। তোমরা কেমন আছো, তোমাদের দুঃখ কষ্ট এই সব কিছু। ইচ্ছে করেই নেতার প্রসঙ্গ তুললাম না। দুজনের মুখের দিকে চেয়ে মনে হলো ওরা আমার কথা বিশ্বাস করলো না। দেখলাম একজন দুজন করে লোক আসতে আরম্ভ করেছে। 5 মিনিটে 15-20 জন এসে আমাদের ঘিরে ফেললো। হঠাৎ একজন বলল, তোমরা পুলিশের লোক, আমাদের খোঁজ খবর নিতে এসেছো? জানতাম এইসব গ্রামের লোক পুলিশকে ভীষণ ঘৃণা করে। ওদের বোঝাবার চেষ্টা করলাম আমরা পুলিশের লোক নই, কিন্তু কেউ আমাদের কথা কোনো কান দিল না। সকলে রীতিমতো উত্তেজিত। একজন বয়স্ক লোক কিছু বলতেই ওরা আমাদের প্রায় ঠেলতে ঠেলতে গ্রামের পিছন দিকে নিয়ে চলল। ভয়ে কাঁপতে আরম্ভ করছি। বুঝলাম আর বাঁচার আশা নেই। আমাদের খুন করে জঙ্গলে ফেলে দিলে কেউ কোনোদিন জানতেও পারবে না। গলা শুকিয়ে আসছিল, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। বাড়ির কথা মনে পড়ছিল, সুমিতের কথা শুনে কেন এখানে এলাম। গোটা গ্রামের লোক এসে ভিড় করেছে, যেন কোনো পশুকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে কেউ চেঁচিয়ে কিছু বলল। তারপরই ভিড় ঠেলে আমার সামনে এসে দাঁড়ালো একটা বউ, ছোট ছোট চুল, ভারী চেহারা। কিছু বলার আগেই আমার গায়ে হাত দিয়ে খুব আন্তরিকভাবে বলল, এ তো আমার ভাই, খুব ভালো। কেন ওদের ধরেছিস? আমরা পুলিশের লোক নই। আরে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। মালু আমার হাত ধরে বলল, আমার ঘরে চল ভাই। পাশে দাঁড়িয়ে থাকা একজনের দিকে চেয়ে বলল, মুরগি কাটো, ভাই এসেছে, মাংস ভাত খাওয়াবো। তারপরেই ফিক ফিক করে হেসে বলল, আমার মরদ। বিশ্বাস করতে মন চাইছিল না। কয়েক মিনিট আগে আমাদের মাংস শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা হচ্ছিল, আর এখন আমরা মাংস ভাত খেতে যাচ্ছি। মালুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করলাম। বিকেলে মালুর বর আমাকে নেতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তার সাক্ষাৎকার নিলাম।
বিকেলে যখন ফিরে আসছি মালু আমাদের সঙ্গে গাড়ি পর্যন্ত এলো। বললাম, পারলে একবার আমাদের বাড়িতে এসো, আমার ছেলে তোমাকে দেখলে খুব খুশি হবে। হঠাৎ কেমন আনমনা উদাস হয়ে গেল মালু। বলল, যদি বেঁচে থাকি তোদের বাড়ি যাব, তোর ছেলেকে খুব আদর করব। বাড়ি ফিরে এলাম। কয়েকদিন পর খবর পেয়েছিলাম সীতাপুর গ্রামে পুলিশের সঙ্গে লড়াইয়ে অনেকে মারা গেছে। চেষ্টা করেও তাদের নাম জোগাড় করতে পারলাম না। জানি না তাদের মধ্যে মালু আছে কি না, তবু অপেক্ষা করে আছি। একদিন মালু আসবে, আমার ছেলেকে বুকে জড়িয়ে বলবে, আমি তোর পিসি, আমাকে চিনতে পারছিস না? আপনারা শুনছিলেন ত্রিপুরা রহস্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।